আশা করি আজকের এই ভিডিওটি কমপ্লিট দেখার পর অন্তত এই টপিকস গুলা সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আজকে আমরা যে টপিকস গুলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলি হচ্ছে ডিএলএড থার্ড সেমিস্টারের S3.1 অর্থাৎ কগনিশন, লার্নিং এন্ড সোশিওকালচারাল কনটেক্সটের কিছু গুরুত্বপূর্ণ টপিকস। আচ্ছা, যাই হোক, আমরা ভিডিওটি শুরু করার আগে আজকে যেগুলা আমরা বিষয় নিয়ে আলোচনা করব সেগুলা সম্পর্কে আমরা মাতৃভাষায় কিছু আলোচনা করে নিব প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা প্রফেশনাল ভাষা সেগুলা ধীরে ধীরে আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো একটু মাতৃভাষায় সেই টপিকস গুলা সম্পর্কে আমরা বুঝে নেই। যেহেতু মাতৃভাষায় আমরা কথা হই, আর সুতরাং মানে আমরা চাইমু যে এগুলো শর্টকাট আজানি যায়, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এখন মাতৃভাষায় কিছু আলোচনা করিলাই। প্রথমে হচ্ছে কনসেপ্ট এন্ড প্রসেস অফ লার্নিং। লার্নিং ওর কনসেপ্ট কিটা আর লার্নিং ওর প্রসেসটা কিটা, ঠিক আছে? লার্নিং ওর কনসেপ্ট হইল গিয়া ওটা শিখন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রাণী হোক, সেই প্রাণীর যার পূর্ব যে জ্ঞান ছিল সেই জ্ঞানটা অনুসরণ করে বা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে নতুন জ্ঞান অর্জন করে এবং তার আচরণের পরিবর্তন ঘটায়। মানে অতীত যে জ্ঞান দেখে ও জ্ঞানের সাহায্যে নতুন কোনো জ্ঞান আহরণ করিয়া তার দক্ষতা বাড়ানি এবং নিজের আচরণ দিয়ে বদলানি, এটাই হইল লার্নিং এর ধারণা। তারপরে আছে প্রসেস অফ লার্নিং। প্রসেস অফ লার্নিং বলতে আমরা কিটা বুঝি? লার্নিং এর কিছু প্রসেস আছে। যে কোনো জিনিসের প্রসেস থাকে, যে কোনো জিনিস তোমরা করো এইগুলার তো কোনো না কোনো প্রসেস থাকে। লার্নিং এর প্রসেসটা কিটা? লার্নিং এর প্রসেস গুলা ধাপে ধাপে হয়, মানে একসাথে এক লগে যে সবকিছু ইজি বইলা কিছু না, ধাপে ধাপে হইব। কোনো একটা জিনিস যদি তুমি শিখতে যাও, যেমন মনে করো তুমি ম্যাথমেটিক্স শিখার যারা, তো ম্যাথমেটিক্স শিখার আগে প্রথমে তোমার এই যে সংখ্যার বিষয়ে জ্ঞান থাকতে লাগবে। এরপরে তুমি ধীরে ধীরে যোগ করবা, বিয়োগ করবা, তারপরে পূর্ণভাবে এটা শিখতে পারবা, ঠিক আছে? আরো বিভিন্ন ধরনের প্রসেস আইয়া ঢুকে, কিভাবে শিকার পদ্ধতি আছে, বিভিন্ন প্রসেস আছে, এই প্রসেস গুলা আইয়া ঢুকে এখানে, ঠিক আছে? এরপরে দেখো লার্নিং কনসেপ্ট এন্ড টাইপস। শিখন, ধারণা এবং প্রকার। অর্থাৎ মানে শিখনোর কনসেপ্ট কিটা, তাহলে শিখনোর কনসেপ্ট কিটা একটু আগে আমরা তোলা আগে কইলিছি। এরপরে এখন হইল গিয়ে টাইপস অফ লার্নিং। টাইপস অফ লার্নিং বিভিন্ন ধরনের টাইপস আছে। যে কোনো জিনিসের আমরা টাইপ বিভিন্ন ধরনের টাইপ করতে পারি। যেমন মনে করো ভিজুয়াল লার্নিং একটা আছে, দেখি দেখি শিখা, যেমন মনে করো ফটো দেখিয়া শিখা বা কোনো একটা চার্ট দেখিয়া শিখা, এটা এখন ভিজুয়াল লার্নিং, ঠিক আছে? আরেকটা আছে অডিটরি লার্নিং, এটা মানে শোনার মাধ্যমে শিখা, কোনো কিছু রেকর্ড করিয়া শোনা বা কোনো কিছু সাউন্ডের মাধ্যমে শোনা, এরকম শুনিয়াও শিখা যায়। আরেকটা আছে কাইনেস্থেটিক লার্নিং। কাইনেস্থেটিক লার্নিং মানে কিটা? লার্নিং বাই ডুইং, যেটা আমরা করে করে শিখি। যেমন মনে করো একটা শিশুরে মানে সায়েন্সের কোনো কনসেপ্ট শিখার তখন কিটা করবা, মানে তারে এক্সপেরিমেন্ট করার লাগি দিবা। তো এক্সপেরিমেন্ট করবো যখন আর তার থিওরির লগে যখন মিলাইবো তখন দগু মিলাইবো, অর্থাৎ হাতে পায়ে কাজ করবো আর লগে শিখবো, এটা হলো কাইনেস্থেটিক লার্নিং। আরো বিভিন্ন ধরনের লার্নিং আছে, এগুলো আমরা পড়বো, ঠিক আছে? এখন তো আমি সংক্ষেপে কইয়ার মানে এগুলো জাস্ট প্রথমে আমি সামারি গুলা কইয়া দেওয়ার লাগে আমি ট্রাই করিয়া, ঠিক আছে? এরপরে আমরা ঠিক আছে ডিটেইলস আলোচনা করবো এগুলা, ঠিক আছে? এরপরে প্রসেস অফ চিলড্রেন্স লার্নিং। প্রসেস অফ চিলড্রেন লার্নিং মানে কিটা? প্রসেস অফ চিলড্রেন লার্নিং কইতে সময় এইটা বোঝা যায় যে একটা হরুতার শেখার ক্ষেত্রে কিটা কিটা প্রসেস আছে। অর্থাৎ দেখো শিশু মানে হরুতা যেগুলা আছেন, এই হরুতা গুলা মানে জীবনে যে কোনো জিনিস শিখতে গিয়া তার জীবনের প্রথম ধাপ থাকে, যার কারণে যে কোনো জিনিস সে শেখার ক্ষেত্রে পয়লা অনুকরণ করবো, পয়লা দেখবো, তারপর ওটা অবজার্ভ করবো, তারপরে হে কিন্তু মানে ধীরে ধীরে ট্রাই করবো এবং অনুকরণ করবো, অর্থাৎ মানে অনুসরণ করিয়া হে শিখবো যে কোনো জিনিস হোক। এটাই হইল মানে প্রসেস অফ চিলড্রেন লার্নিং আর কি। আচ্ছা, এরপরে হইল ট্রান্সফার অফ লার্নিং। আচ্ছা, আমরা ট্রান্সফার অফ লার্নিং, এখন ট্রান্সফার আমরা বিভিন্ন জিনিসের ট্রান্সফার করি শুনি আমরা, যেমন মনে করো টাকা ট্রান্সফার, আরো বিভিন্ন জিনিস ট্রান্সফার আছে। তো তো এখানে মানে ট্রান্সফার অফ লার্নিং বলতে কিটা বুঝো? ট্রান্সফার অফ লার্নিং বলতে মনে করো পুরানো আমরা শিক্ষা কোনো কিছু রাখলাম, আমরা এক্সপিরিয়েন্স করে রাখলাম, পরে নতুন কোনো একটা জিনিস আমরা শিখার গেলাম, তখন শিখার যাওয়ার ও যে পুরানা অভিজ্ঞতা যেগুলো আছে ও অভিজ্ঞতা গুণ নিয়ে কাজে লাগাইলাম নতুন কিছু শেখার ক্ষেত্রে, তখন কিন্তু হইলো এটা ট্রান্সফার হইলো, ও ওটারও মানে ট্রান্সফার অফ লার্নিং, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সফার অফ লার্নিং এবার মানে কয়েক প্রকার আছে, 3 প্রকার আছে। যেমন মনে করো পজিটিভ টেন্সার। এখন পজিটিভ টেন্সার বলতে আমরা কিটা বুঝি? পজিটিভ টেন্সার হইল গিয়ে যেবু মানে পজিটিভলি মানে ফায়দা দিব, প্রভাবিত করব। যেমন মনে করো একটা শিশুয়ে অঙ্ক শিখিল, এখন কিছুদিন পরে আবার ও শিশুটা মানে রিজনিং শিখাত গেল, তখন কিন্তু হইলো মানে রিজনিং যখন শিখাত যাইব তখন হোক যে তার পূর্ণা যে শিখা আসলো, অভিজ্ঞতা আসলো অঙ্কর বিষয়, এই অঙ্কর নলেজটা তার রিজনিং শিখার ক্ষেত্রে তার সাহায্য করবো, অর্থাৎ পজিটিভ সাহায্য করবো। এর লাগে আমরা এটা কইতে পারি যে পজিটিভ টেন্সার। আরেকটা আছে নেগেটিভ টেন্সার। নেগেটিভ টেন্সার মানে কিটা? একটা নতুন কিছু শিখার ক্ষেত্রে পূর্ণা যে শিখে রাখলা এই শিক্ষাটা মানে নতুন কিছু শিখার ক্ষেত্রে বাধা প্রদান করে। যেমন মনে করো ফর এক্সাম্পল তুমি এক সময়ে ইংরেজির গ্রামার শিখোরায়, আবার এক সময় আবার তুমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের গ্রামার শিখোরায়, তখন কিন্তু এই ভাষার শব্দ যেগুলো আছে, এই ভাষার যে রুল রেগুলেশন যেগুলো আছে গ্রামার, অন্য ভাষার গ্রামার শিখার ক্ষেত্রে গিয়ে বাধা প্রদান করবো, মানে দুটা ইন্টারফেয়ার করার থাকবো, তখন কিন্তু ঝামেলা হইব। অর্থাৎ মানে একটাই আর একটারে নেগেটিভ
ট্রান্সফার করবো, নেগেটিভলি প্রভাবিত করবো, ঠিক আছে। আরেকটা হইলো গিয়ে জিরো ট্রান্সফার। জিরো ট্রান্সফার মানে কিটা, আমরা জিরো হইতেও তো বুঝি আর অটোমেটিক যে এটা কোনো ট্রান্সফার করে না, ঠিক আছে। তো জিরো ট্রান্সফার হইতে সময় এটা যে একটা পূর্ণ একটা শিকার জিনিস অন্য নতুন কোনো জিনিস শিকার ক্ষেত্রে কোনো প্রভাবিত, কোনো যে সাহায্য কোনো কিছু করতো না এবং লসও করতো না, লাভও করতো না। যেমন মনে করো ফর এক্সাম্পল, এখন কোনো একটা ছাত্র বিজ্ঞান শিখলো, বিজ্ঞানের বিভিন্ন ধরনের কনসেপ্ট শিখলো, তারপরে হে যখন আবার তোমার বাংলা শিকার যাইবো, তখন বাংলা শিকার যাওয়ার পরে তো তার এই যে বিজ্ঞানের যে শিক্ষা, এই শিক্ষায় তো তার ইনো কোনো ফায়দা দিত না। তো মানে কোনো ট্রান্সফার না, কোনো কিছু লাভ না, ওটা লাভ না, লোকসান না, ওটা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে হইলো গিয়া বেসিক আইডিয়া অফ বিহেভিয়ারিজম এন্ড দেয়ার ইমপ্লিকেশন। আচ্ছা, বেসিক আইডিয়া অফ বিহেভিয়ারিজম। বিহেভিয়ারিজম একটা হইলো গিয়া মানে স্কুল অফ থট, মানে একটা বিচারধারা। এই বিচারধারার যারা মানুষ আছেন, বিভিন্ন বিচারধারা পৃথিবীতে দেখো, বিভিন্ন বিচারধারা বিভিন্ন ফিলোসফাররা দিয়েছেন। তো এই যে ফিলোসফারদের মতামত যেগুলো আছে, আইডিওলজি যেগুলো আছে, এই আইডিওলজির ভিতরে একটা আছে বিহেভিয়ারিজম। এই বিচারধারায় ওটা বিশ্বাস করে যে কোনো শিশু বা কোনো শিক্ষার্থী শিখে, বিশেষ করে শিখে তারা পুরস্কার এবং শাস্তির মাধ্যমে, অর্থাৎ মানে কোনো একটা ছেলেটা যদি হোক এই জিনিস যদি শিখো তাইলে এটা পুরস্কার দিন, তাইলে সে জলদি শিখবো, বা শাস্তির মাধ্যমে শেখানি যায়। তো এটা আরো ঠিক আছে, অন্যান্য রাস্তায় তো শেখানি যায়, কিন্তু তারা এই জিনিসের উপরে বেশি ফোকাস করে, ঠিক আছে। এটা হইলো বিহেভিয়ারিজমের ধারণা, এটা একটা মনস্তাত্ত্বিক ধারণা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হইলো গিয়া কনসেপ্ট এন্ড টাইপস অফ লার্নিং ডিফিকাল্টিজ। আচ্ছা, শিক্ষণের ক্ষেত্রে বাধা, শিক্ষার ক্ষেত্রে কোনো কিছু শিক্ষার ক্ষেত্রে বাধা, ইকু কনসেপ্ট কিটা। দেখো, মানুষ এই পৃথিবীতে যত মানুষ আছে বা যত শিক্ষার্থী আছে, প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে তো বাধা আয় না, কিন্তু বিভিন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে বাধা আই যায়, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে যে বাধা, এই বাধাটারে হয় মানে লার্নিং অফ ডিফিকাল্টিস, ঠিক আছে। এটার কনসেপ্ট আমরা বুঝলাম সংক্ষেপে। যেমন মনে করো কোনো একটা শিক্ষার্থীর মানে শিক্ষা পড়ার ক্ষেত্রে বাধা হয়, কোনো একটা শিশু লেখার ক্ষেত্রে বাধা হয়, বা কোনো একটা শিশুর মানে চলাফেরার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে বাধা প্রদান করে। যে এই যে বাধা প্রদানকারী যেগুলো সূচক আছে, এই সূচকগুলা নিয়ে আমরা এখানে আলোচনা করবো। আর এইগুলা মানে ছাত্রদের মানে ব্যাডলি প্রভাবিত করে, অর্থাৎ মানে কোনো কিছু শিকার ক্ষেত্রে সবসময় বাধা প্রদান করে। আর এই বাধা প্রদান করার কারণে মানে তার শিকার গতি যেটা আছে এটা স্লো হয়ে যায়, কারণ সে মানে অন্য নর্মাল ছাত্রদের লেখান শিখতে পারে না, ঠিক আছে। এরপরে হইল গিয়া ট্রান্সফার অফ টিচিং লার্নিং প্রসেস ইন স্কুল ইন ইন্ডিয়ান কনটেক্সট এজ পার এনইপি 2020। শিক্ষা দেওয়ার আর শিক্ষার ক্ষেত্রে ইন্ডিয়ার হালতের উপরে নির্ভর করিয়া যে এনইপি যেটা যেন ইয়ে দিছে, সিস্টেম দিছে, যেটা পদ্ধতি দিছে, এই পদ্ধতি আমরা সংক্ষেপে এটা হইতে পারি যে একটা স্কুলও মানে ছাত্র কেন্দ্রিক পড়া হইতো, অর্থাৎ মানে ছাত্র সামনে থাকতো, ছাত্ররে কেন্দ্র করিয়া মানে শিক্ষার সব ধরনের কারিকুলাম গঠন করা হইতো, ঠিক আছে। তো এই যে কনসেপ্ট যেটা আছে, অর্থাৎ এনইপি যেটা হইছে এটা শিশু কেন্দ্রিক হইতো, আর প্লাস মানে শিশুদের মানে সব দিকের মানে খেয়াল রাখা হইতো, যাতে তার শারীরিক দিক হোক, মানসিক হোক, ইমোশনাল হোক, যে কোনো দিক হোক, প্রত্যেকটা দিকর উপর তার উপরে খেয়াল রাখা হইতো, এবং প্রত্যেকটা দিক যাতে ডেভেলপ করা যায়, এই সিস্টেম গুলা দিয়ে আমরা স্কুল চালাইতাম। এই কোথাও এনইপির আন্ডারে পাওয়া আছে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আজকে এই যে টপিক যেগুলো আমরা সংক্ষেপে হইলাম, এই টপিক গুলো আমরা এখন বিস্তারিত ভাবে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে চলো আজকের আমরা আমাদের ভিডিওটি শুরু করা যাক, ঠিক আছে। কনসেপ্ট এন্ড প্রসেস অফ লার্নিং। শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রাণী তার অভিজ্ঞতার মাধ্যমে নতুন জ্ঞান, দক্ষতা এবং আচরণের পরিবর্তন লাভ করে। আমরা আগেই বলেছিলাম যে শিখন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রাণী হোক, সেই প্রাণী তার পূর্ব যে জ্ঞান ছিল সেই জ্ঞানটা অনুসরণ করে বা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে সে অভিগমন করে এবং নতুন জ্ঞান অর্জন করে, এবং বিভিন্ন ধরনের দক্ষতাও সে অর্জন করে, এবং তার আচরণের পরিবর্তন ঘটায়। এইটাই হচ্ছে কনসেপ্ট অফ লার্নিং, ঠিক আছে। তারপরে আমরা দেখব প্রসেস অফ লার্নিং। লার্নিং এর প্রসেসটা কি, কিভাবে লার্নিংটা করতে হয়, লার্নিংটা কিভাবে শিখতে হয়, সেই প্রক্রিয়া হলো, দেখো, শিকার প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা নতুন কিছু জানি, অনুধাবন করি এবং অভিজ্ঞতার মাধ্যমে আমাদের মনোভাব বা আচরণ পরিবর্তন করি। এটি ধীরে ধীরে ঘটে এবং জীবনব্যাপী চলতে থাকে। সংক্ষেপে যদি আমরা বলি তাহলে শেখার প্রক্রিয়া মানে হলো নতুন জ্ঞান বা দক্ষতার অর্জনের ধাপ, যা আমাদের ব্যক্তিগত জীবনে উন্নয়ন ঘটায়। যেমন গণিত শেখার ক্ষেত্রে আমরা প্রথমে কি করতে হবে, গণিতের সংখ্যা সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে প্রথমে, ঠিক আছে। তারপরে আমাদের যোগ বিয়োগ শিখতে হবে, তারপরে আমরা জটিল অঙ্ক করতে যাব, ঠিক আছে। তো এই যে প্রক্রিয়া যেগুলো আছে এগুলা কোনো না কোনো ধাপে হয়েছে, একটি পদ্ধতির মাধ্যমে হয়েছে, একসাথে যে সবগুলা হয়ে গেছে এমনটা না। তো এজন্য বলা হয়েছে যে প্রসেস অফ লার্নিং সেটা জীবনব্যাপী হয় এবং ধাপে ধাপে হয়। সে যে মনে করো এই যে সংখ্যা চিনলো, তারপর যোগ বিয়োগ শিখলো কোনো একটি শিক্ষার্থী, পরে জটিল অঙ্ক শিখলো, এখানে কি শেষ হয়ে গেল? সে যদি কোনো সাইন্টিফিক মেথডে যদি আরো উন্নতি ঘটাতে চায়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তার আরো কিন্তু তার নিজেকে পরিবর্তন ঘটাতে হবে সেই ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ মানে এটা জীবনব্যাপী চলতে থাকে, ঠিক আছে। তারপরের কনসেপ্টটি হচ্ছে, দেখো, লার্নিং কনসেপ্ট এন্ড টাইপস। কনসেপ্ট অফ লার্নিং। এখন কনসেপ্ট অফ লার্নিং তো আমরা একটু আগে বুঝে নিয়েছি কি ছিল, ঠিক আছে।
এখন টাইপস অফ লার্নিং আমরা দেখব। এখানে আমরা টাইপস অফ লার্নিং স্টাইল সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো টাইপস অফ লার্নিং যেগুলো আছে, বিভিন্ন ধরনের টাইপস অফ লার্নিং আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমরা পয়েন্টস আমরা আলোচনা করব, ঠিক আছে। যেমন ভিজুয়াল লার্নিং, চোখ দিয়ে দেখে শেখা, যেমন ছবি, চার্ট, মানচিত্র ইত্যাদি দেখে তথ্য বোঝা। দৃশ্যমান ভিজুয়াল লার্নিং বলতে আমরা এই জিনিস বুঝি যেটা আমরা চোখ দিয়ে দেখে শিখি, ঠিক আছে। মনে করো একটি ক্লাসের মধ্যে একজন শিক্ষক কোনো কিছু বিষয় শেখাচ্ছেন, তখন মনে করো ফর এক্সাম্পল ভারতের ম্যাপ সম্পর্কে কিছু আলোচনা করছেন, সেই ক্ষেত্রে ভারতের ম্যাপ নিয়ে যদি বোর্ডের সামনে বা অন্য কোনো জায়গায় যদি রেখে দেন এবং সেখান থেকে যদি আলোচনা করেন, তাহলে অনেক শিক্ষার্থী দেখে দেখে এটা ভালো করে বুঝতে পারে, এবং কিছু শিক্ষার্থীরা তারা পছন্দও করে যে দেখে দেখে শেখা, ঠিক আছে। আরেকটা হচ্ছে শ্রবণ শেখা। তো শ্রবণ শেখা বলতে আমরা এটা বুঝি কান দিয়ে শুনে শেখা, অর্থাৎ এটা এমন এক ধরনের শিক্ষা যেখানে চোখ দিয়ে দেখতে হয় না, বা কোনো কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয় না। এখানে শুধু অডিও, মনে করো অডিও টেপ রেকর্ডিং করে কোনো কিছু শোনানো, বা মনে করো লাউড সুরে কোনো কিছু বলা, এবং সেখান থেকে শিক্ষার্থীরা শিখে নেওয়া, শুধু সাউন্ডের মাধ্যমে শেখা, ঠিক আছে। এখানে কথা শুনে বা গান শুনে ভালোভাবে মনে রাখা, ঠিক আছে। তারপরে স্পর্শকতার বা গতির শেখা, কাইনেস্থেটিক লার্নিং। কাইনেস্থেটিক লার্নিং এটা এমন এক ধরনের শিক্ষা যেখানে আমরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গকে ব্যবহার করে শিখি। যেমন মনে করো সায়েন্সের কোনো কনসেপ্ট শেখাচ্ছ কোনো বাচ্চাকে বা কোনো ব্যক্তিকে, তখন সেই জিনিস সম্পর্কে শুধু যদি থিওরি বলে দাও, তাহলে তারা ভালো করে বুঝবে না। তখন কি করবে, কোনো একটা জিনিস, কোনো একটি কনসেপ্ট, যেই কনসেপ্ট সম্পর্কে তুমি বুঝাচ্ছ, সেই কনসেপ্টের কোনো জিনিস, কোনো মেটেরিয়ালস নিয়ে এনে তাদের সামনে রাখবে, এবং তাদেরকে বলবে এই যে আমরা থিওরি পড়তেছি, এই থিওরি আর এই জিনিস যেগুলো এনেছি ওইগুলা পরীক্ষার মাধ্যমে দেখো এই থিওরির সাথে মিলে কিনা। তখন তারা যখন এইটা এক্সপেরিমেন্ট করে নেবে, তখন অটোমেটিক তাদের হাত কাজে লাগবে, পা কাজে লাগবে, বডির বিভিন্ন অংশ কাজে লাগবে, কাজে লাগিয়ে তারা এটা পরীক্ষা নিরীক্ষা করবে এবং শিখবে। এই ধরনের শিক্ষাকে বলা হয় কাইনেস্থেটিক লার্নিং, ঠিক আছে। তারপরে পাঠ ও লেখা শেখা, রিডিং এন্ড রাইটিং লার্নিং। এটা তো আমরা বুঝতেই পারছি, সহজেই বুঝতে পারছি যে লেখে এবং পড়ে শেখা, এটা এক ধরনের লার্নিং, টাইপস অফ লার্নিং, ঠিক আছে। তারপরের পেজে আমরা যাই, যুক্তি বিশ্লেষণ, অ্যানালাইটিক্যাল লার্নিং, যুক্তি নিয়ে চিন্তা করে ও কারণ খুঁজে তথ্য শেখা। যেমন মনে করো আমরা যে রিজনিং এর অঙ্ক যেগুলা করি, এইগুলাতে আমরা অনেক লজিক লাগাই। তো প্রতিটা জিনিসে যদি এইভাবে লজিক লাগানো হয় এবং লজিক লাগিয়ে যদি কোনো কিছু শেখানো হয়, সেই শিক্ষার ক্ষেত্রে সেই শিক্ষাটা আমাদের এই প্রকারের ভিতরে পড়বে, ঠিক আছে। আর এমনও শিক্ষার্থী আছে যারা লজিক্যালি শিখে, ঠিক আছে। তারপরে সামাজিক শিক্ষা, সোশিয়াল লার্নিং। সোশিয়াল লার্নিং বলতে আমরা এটা বুঝাই যে বিভিন্ন শিক্ষার্থীরা সমাজ থেকে অনেক কিছু শিখে, ঠিক আছে। সবকিছু দেখো, একটি শিশু স্কুলে থাকে মাত্র 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা, তারপরে যতটি সময় আছে, যতটি ফ্রি টাইম আছে, সেই সময়গুলা সে বাড়িতে কিন্তু কাটায়, এবং সেই বাড়িতে কাটানোর সময় তার বিভিন্ন মানুষের সাথে পরিচিতি হয়, বিভিন্ন মানুষের সাথে আলাপ আলোচনা হয়। তো সেই ক্ষেত্রে সে সমাজ থেকে শিখে। এই যে সমাজ থেকে যে শিক্ষা, যেটা এটাই হচ্ছে সামাজিক শেখা, ঠিক আছে। তারপরে ন্যাচারাল লার্নিং। ন্যাচারাল লার্নিং তো আমরা বুঝতে পারি যে আমরা নেচার থেকে কোনো কিছু শিখি। মনে করো কোনো একটি জায়গায় ঘুরতে গেলে যেখানে ন্যাচারাল সিনারি রয়েছে, তো এই জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের যে নতুন নতুন জ্ঞান আমরা শিখতে পারি, সেই শিক্ষাটাকে বলা হয় ন্যাচারাল লার্নিং, ঠিক আছে। তারপরে মৌখিক শেখা, ভার্বেল লার্নিং। ভার্বেল লার্নিং বলতে আমরা এটা বুঝি কথা বলে বা কথা শুনে শেখার ধরন। এটা এমন এক ধরনের শিক্ষা যেখানে কথা বলে শিখবে। তো কথা বলে তো সবকিছুই আমরা শিখি, তো কথা বলে, কথা বলা ছাড়া তো আমরা শিখতে পারি না। বিশেষ করে আমরা তো কথা বলতেই হয়। তো কারোর সাথে যদি কোনো টপিক নিয়ে আলোচনা করো, মনে করো একজন শিক্ষক তার ছাত্রছাত্রীর সাথে আলোচনা করছে এবং ছাত্রছাত্রীরা রিপ্লাই করছে, তো এই ধরনের শেখার মাধ্যমে তো শিক্ষার্থী এবং শিক্ষক আলোচনা করে তারা শিখতে পারে। তো এটার কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। এখন দেখো, আমরা এই যে টাইপস অফ লার্নিং বলেছি, এই টাইপস অফ লার্নিং এর প্রত্যেকটা টাইপসের মধ্যে কোনো না কোনো টাইপস বা 2-3টা টাইপস অনুসরণ করে চলে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা। যেমন মনে করো এমনও কিছু ছাত্ররা আছে কানে শুনতে পারে না যারা, তো তারা কি করবে, চার্ট দেখে শিখবে, কোনো ফটোগ্রাফি দেখে শিখবে, বা ভিডিও দেখে শিখবে যেখানে ছবি থাকবে। এই সব ছবি দেখে সে শিখতে পারবে, সে তো কানে শুনছে না। এমনও কিছু লার্নার আছে যাদের চোখ নেই, যারা অন্ধ, এখন তারা শিখবে কিভাবে, তারা এই যে অডিও যে পদ্ধতি যেটা আছে, এই পদ্ধতি অনুসরণ করে তারা শিখতে পারবে। এবং কিছু ছাত্রছাত্রীরা যারা মানে একটু এই যে উৎসাহিত মনের থাকে, একটু ভালো ছাত্র থাকে, তারা কিন্তু এইগুলা থেকে আরো বেশি পছন্দ করে কাইনেস্থেটিক লার্নিং। কাইনেস্থেটিক লার্নিং কেন পছন্দ করে, কারণ তারা নিজের হাতে এইগুলা করবে এবং নিজে টেস্ট করবে, নিজে এক্সপেরিমেন্ট করবে, এক্সপেরিমেন্ট করে নিজে শিখবে, ঠিক আছে। তো এইটা তারা পছন্দ করে। এছাড়া বিভিন্ন ছাত্রছাত্রীরা আছে যারা প্রতিটা সিস্টেমই এড করে একসাথে শিখতে ভালোবাসে, ঠিক আছে। তারা সবকিছু মেথড ইউজ করতে চায়,
এমনও তো ছাত্রছাত্রীরা আছে যারা এক্সপেরিমেন্ট করবে, ঠিক আছে এক্সপেরিমেন্ট করবে, কিন্তু তার সাথে যদি কোনো ডায়াগ্রাম হয়, কোনো ভিডিও হয় বা আইসিটির বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করা হয়, তাহলে তাদের জন্য ভালো, ঠিক আছে। তো এই ধরনেরও হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপরে টপিকে আমরা আসি, প্রসেস অফ চিলড্রেন্স লার্নিং। আচ্ছা, প্রসেস অফ চিলড্রেন লার্নিং আমরা বলতে কি বুঝি? দেখো, শিশুদের শেখার প্রক্রিয়া খুবই সরল। সেটা হলো শিশু নতুন কোনো জিনিস দেখে, শুনে এবং অনুকরণ করে শেখে। অনেক সময় তারা নিজেরাই খেলাধুলা, পরীক্ষা নিরীক্ষা করে বুঝে নেয়। বাবা মা, শিক্ষক যদি ভালো পরিবেশ দেন, তাহলে তাদের সাহায্যে শিশু দ্রুত শেখে। ধীরে ধীরে শিশু ভাষা, চলাফেরা, চিন্তা ভাবনা, জানাশোনা শিখতে থাকে। শিশুদের শেখার যে প্রসেস, যে প্রক্রিয়া যেটা আছে, সেটা একেবারে সহজ। সেটা হচ্ছে, একটি শিশু যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে সে প্রথমে সেটা দেখবে, তারপরে সেটা অবজারভেশন করবে, সে অনুধাবন করবে, সেটাকে সে নিজের ভিতরে অ্যানালাইজ করবে, তারপরে সেটাকে সে নিজে ব্যবহার করার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে সে এটা মনে করো বিভিন্ন জিনিস হতে পারে, বিভিন্ন প্রক্রিয়া হতে পারে, কোনো জিনিসের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাও করতে হবে, তো সে পরীক্ষা নিরীক্ষাও করতে পারে। তো এইভাবে শিখতে পারে। তবে আমাদের এখানে অন্য আরেকটি এক্সট্রা কথা বলে দেওয়া হয়েছে, যেটা আমাদের অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন। যদি কোনো শিশু যদি ভালো পরিবেশ পায়, তাহলে ভালোভাবে শিখবে, এটা তো আমরা ভালো করে জানি। কোনো শিশু, যেমন দেখবেন যে বিভিন্ন জায়গায় গেলে এমনও কিছু এলাকা আছে, যে এলাকাগুলিতে বাচ্চাগুলা শুধু ধুলাবালুতে খেলাধুলা করছে, তাদের তেমন কোনো স্বাধীনতা নেই, তেমন কোনো কিছু সুন্দর কোনো পরিবেশ নেই, তাদের শিক্ষার ক্ষেত্রে অনেক কিছু বাধা ঘটে। তো এই কথাই এখানে বলা হয়েছে, যে যদি শিক্ষক বা মা বাবা যদি ভালো পরিবেশ দেন, ভালো খাদ্য দেন এবং তাদের যত্ন রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু শিশুটি ভালো করে কোনো কিছু শিখবে, এবং তার এই যে চিন্তা চলাফেরা যেগুলো আছে, এগুলা জীবনের দিকে আরো অগ্রসর হতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে শিখে শিশু, প্রথমে অনুকরণ করে, দেখে, তারপরে টেস্ট করে, বিভিন্ন জিনিস করে, অবজার্ভ করে, তারপরে সে এইগুলা শিখে, অনুকরণ করে শিখে, ঠিক আছে। তারপরে ট্রান্সফার অফ লার্নিং। তো ট্রান্সফার অফ লার্নিং বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা বিভিন্ন জিনিস ট্রান্সফার করি, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাই। তো এখানে ট্রান্সফার অফ লার্নিং বলতে আমরা কি বুঝি? ট্রান্সফার অফ লার্নিং বলতে আমরা এই জিনিসটাকেই বুঝি, যে আমাদের পূর্ব যে অভিজ্ঞতা আছে, পূর্বে আমরা কোনো জিনিস বিষয়ে যেভাবে আমরা শিখেছিলাম, যে জ্ঞান আমরা অর্জন করেছিলাম, সেই জ্ঞানকে নতুন কোনো জ্ঞান শেখার ক্ষেত্রে, নতুন কোনো জিনিস শেখার ক্ষেত্রে, নতুন কোনো দক্ষতা শেখার ক্ষেত্রে আমরা সেটাকে ট্রান্সফার করি এবং সেটার ক্ষেত্রে কাজে লাগাই। অর্থাৎ পুরানো যে অভিজ্ঞতা যেগুলো আছে, এই অভিজ্ঞতা নতুন কোনো জিনিস শেখার ক্ষেত্রে নিয়ে কাজে লাগাই, এটাকেই বলা হয় ট্রান্সফার অফ লার্নিং। এখন ট্রান্সফার বিভিন্ন ধরনের হতে পারে। আমরা যখন ট্রান্সফার করব শিক্ষাকে, তখন বিভিন্ন ধরনের ট্রান্সফার হতে পারে। সেটা পজিটিভ ভাবে ট্রান্সফার হতে পারে, সেটা নেগেটিভ ভাবে ট্রান্সফার হতে পারে, আবার সেটা কোনো ট্রান্সফারে কোনো কিছু, এই যে কোনো বাধা প্রদান করতে পারবে না বা কোনো সাহায্য করতে পারবে না, এভাবেই হতে পারে। এজন্য ট্রান্সফার অফ লার্নিং কে 3 ভাগে বিভক্ত করা হয়, ঠিক আছে। তো আগে আমি বলে দিয়েছি যে তোমাদেরকে এই 3টি সম্পর্কে, এখনো আবার তোমরা দেখে নাও, এখানে সংজ্ঞা দেওয়া আছে, একেবারে সংক্ষেপে দেওয়া আছে। আমি এইগুলা নিজে রেডি করেছি এমন ভাবে, যাতে করে তোমাদের লম্বা জিনিস না হয় এবং শর্টকাটের মধ্যে ভালোভাবে সেই টপিক সম্পর্কে সেই ধারণাটা ভালোভাবে উঠে আসে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো ধনাত্মক শিখন, পজিটিভ ট্রান্সফার, যখন পূর্বের শিক্ষা নতুন শিখনে সাহায্য করে, এই কথাই আমি বলেছি। যেমন বাংলা ব্যাকরণ শিখলে সংস্কৃত ব্যাকরণ বুঝতে সুবিধা হয়। যেমন মনে করো, কেউ যদি বাংলা ব্যাকরণ শিখে, তাহলে সে যখন সংস্কৃত ব্যাকরণ শিখতে যাবে, তখন কিন্তু এই যে বাংলা ব্যাকরণ শিখেছিল, যে অভিজ্ঞতা অর্জন করেছিল, সেই অভিজ্ঞতা কিন্তু সংস্কৃত ব্যাকরণ শিখতে সাহায্য করবে। আরো সহজ এক্সাম্পল, আমি আগে যেটা বলেছিলাম, যে অঙ্ক শেখার ক্ষেত্রে একটি ছেলে মনে করো অঙ্ক শিখে নিল, অঙ্ক ভালো করে বুঝলো, তারপরে সে অন্য কোনো সময়ে সে রিজনিং শিখতে গেল, তখন এই যে রিজনিং শিখতে গিয়েছে, সেটা কিন্তু তার জন্য নতুন। এই নতুন জ্ঞান যখন শিখতে যাবে, তখন ওই যে পুরানো যে অঙ্ক শেখার যে জ্ঞান ছিল, সেই জ্ঞানটি কিন্তু এখানে তাকে সাহায্য করবে। এবং কিভাবে সাহায্য করবে? পজিটিভ ভাবে। এই এক্সাম্পলটাই আমরা এখানে বসাতে পারি, ঠিক আছে। অর্থাৎ পুরানো কোনো অভিজ্ঞতা নতুন কোনো কিছু শেখার ক্ষেত্রে সাহায্য করা, এবং পজিটিভলি সাহায্য যদি করে, তাহলে সেটা হবে পজিটিভ ট্রান্সফার, ঠিক আছে। তারপরে ঋণাত্মক শিখন সঞ্চালন, নেগেটিভ ট্রান্সফার, যখন পূর্বের শিক্ষা নতুন শিখনে বাধা সৃষ্টি করে। অর্থাৎ পূর্বে যেটা আমাদের অভিজ্ঞতা ছিল, পূর্বে আমরা কোনো কিছু শিখে নিয়েছিলাম, সেই শিক্ষা আমাদের নতুন কোনো জিনিস শেখার ক্ষেত্রে বাধা প্রদান করে। এখানে যেটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা দেখো, যেমন ইংরেজি গ্রামার শেখার সময় অন্য কোনো ভাষার গ্রামার শেখার ক্ষেত্রে বাধা প্রদান করে। আচ্ছা মনে করো ইংরেজির গ্রামার শিখতেছে, তো সেই গ্রামার শেখার সাথে সাথে যদি সে অন্য কোনো আরেকটি ভাষা, সংস্কৃত ভাষার যদি গ্রামার শিখতে যায়, তাহলে কিন্তু সেখানে সে বাধাপ্রাপ্ত হবে। কারণ গ্রামার শেখার ক্ষেত্রে বিভিন্ন ভোকাবুলারির দরকার হয়। তো সেই ভোকাবুলারি, একটি ভোকাবুলারি অন্য ভাষার ভোকাবুলারির ক্ষেত্রে ইন্টারফেয়ার করতে শুরু করবে, একসাথে যদি শিখতে সে শুরু করে। এই জিনিসটা এখন নেগেটিভ ভাবে প্রভাবিত করছে, এজন্য আমরা বলতে পারি যে এটা নেগেটিভ ট্রান্সফার, অর্থাৎ কোনো ফায়দা দিচ্ছে না, ঠিক আছে।
তারপরে শূন্য শিখন, জিরো টেন্সার, যখন পূর্বের শেখার সাথে নতুন বিষয়ের কোনো সম্পর্ক থাকে না, ফলে সাহায্য হয় না এবং সমস্যা হয় না। যেমন ইতিহাস শেখার অভিজ্ঞতা ইংরেজি শেখার কাজে আসে না। এটা এমন এক ধরনের টেন্সার যেখানে কোনো সাহায্য করে না, নতুন কিছু শেখার ক্ষেত্রে পুরানো অভিজ্ঞতা সাহায্য করে না, আবার নোকসানও করে না। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি যে মনে করো কোনো একটি ছেলে ইতিহাস শিখলো। এখন ইতিহাস শিখে সে যে জ্ঞান অর্জন করলো এবং সে অভিজ্ঞতা যে অভিজ্ঞতা সে বানালো, সেই অভিজ্ঞতা নতুন যখন ইংরেজি শিখতে যাবে, তখন সেই পুরানো অভিজ্ঞতা নিয়ে কাজে লাগাতে পারবে না ইংরেজির ক্ষেত্রে, কারণ ইংরেজি আলাদা সাবজেক্ট, আলাদা বিষয়, এবং ইতিহাস আলাদা বিষয়, সেজন্য কোনো ফায়দাও দিতে পারবে না এবং কোনো নুকসানও করতে পারবে না। এটা হচ্ছে জিরো টেন্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি নাও বুঝো তাহলে ঠিক আছে, আমাকে কমেন্ট বক্সে বলে দিও, আমি আরো একটু ভালো করে সেটা এক্সপিরিয়েন্স করিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু আমাদের ইউটিউব জীবনে আমাদের প্রথম পদক্ষেপের জন্য আমাদের একটু পড়ানোর ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা হতে পারে। ধীরে ধীরে যখন যতটি ক্লাস হবে, ধীরে ধীরে তোমাদের এই ক্লাসগুলো আরো একটু আপগ্রেড করা হবে। ঠিক আছে, এখন বিশেষ করে ব্যস্ত, এজন্য সবগুলা কাজ ঠিক মতো করা যাচ্ছে না। যখন আমরা একটু অ্যাডভান্স হবো তখন থেকে আমরা আরো ক্লাসগুলো আরো আপগ্রেড করার চেষ্টা করবো। আর এমন নয় যে আমরা শুধু এই ডিএলএড এর এই বিষয়টাকে পড়াচ্ছি, আরো বিভিন্ন জিনিস আমরা পড়াবো। যেমন মনে করো ক্লাস 10, 9, সেকেন্ড ইয়ার, বিএ, ডিএলএড, বিএড, কম্পিটিটিভ এক্সাম, আসাম টেট, সিটেট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন টপিকস গুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই তোমরা যদি এডুকেশনের রাস্তায় যদি থাকো তাহলে আমাদের পাশে থাকতে পারো, এবং প্রত্যেকটা বিষয়ের নিয়ে পুরোপুরি ভাবে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে। ঠিক আছে, আরো তোমাদের স্যারেরা আছেন, তারা বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করবে, একা তো আর সবকিছু সম্ভব নয়, তো তারাও আলোচনা করবে। ঠিক আছে, তাহলে চলো এরপরে আমরা যাই। বেসিক আইডিয়া অফ বিহেভিয়ারিজম এন্ড দেয়ার ইমপ্লিকেশনস। বিহেভিয়ারিজম, আচরণবাদ হলো একটি মনস্তাত্ত্বিক তত্ত্ব, এটি মনের সাথে সম্পর্কিত। এটি একটি বিচারধারা। পৃথিবীতে বিভিন্ন ধরনের ফিলোসফাররা রয়েছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে তারা মতামত দিয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন এবং তাদের মতামত পার্সোনালি ভাবে প্রকাশ করেছেন। সেই ধরনের একটি বিচারধারা হলো বিহেভিয়ারিজম। তারা বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে একটি মত দিয়েছে, সেই মতটি হলো, এর মূল ধারণা হলো মানুষের আচরণ পরিবেশ প্রভাব দ্বারা গঠিত হয় এবং শিক্ষার মাধ্যমে পরিবর্তন আনা যায়। আচ্ছা, আরো সহজ ভাষায় আমরা বুঝি। আচরণবাদের প্রধান প্রভাবগুলি হলো শাস্তি ও পুরস্কারের মাধ্যমে শেখা হয়। আমি আগেই বলেছিলাম যে তারা এটা বিশ্বাস করে যে কোনো শিক্ষার্থী বা কোনো ব্যক্তি কোনো কিছু যদি শিখতে চায়, তাহলে শাস্তি এবং পুরস্কার যদি তার ক্ষেত্রে ব্যবহার করা হয় শিক্ষার ক্ষেত্রে, তাহলে সে বোধহয় ভালো শিখে, এটাই তারা বলেছেন। কিন্তু এরই সাথে সাথে তারা অন্যান্য যেগুলো মতবাদ রয়েছে, যেগুলা বিচারধারা রয়েছে, সেগুলো তারা বিশ্বাস করে অবশ্য, কিন্তু এটাকে তারা প্রাধান্য দেয়। ঠিক আছে, অর্থাৎ আচরণবাদ শেখাকে বাহ্যিক আচরণের নিয়ন্ত্রণ এবং পরিবর্তন হিসাবে দেখে এবং পুরস্কার শাস্তির মাধ্যমে শেখার উপর গুরুত্ব বোঝায়। এখানে এই যে এতগুলা পড়লাম, এগুলা না পড়ে শুধু এইটাকেই বুঝে নিও। এটাকেই যদি বুঝে নাও তাহলে তোমাদের পুরো কনসেপ্টটা, এই যে কনসেপ্ট যেটা আছে সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখানে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তার পরবর্তী টপিকে আমরা আসি, কনসেপ্ট এন্ড টাইপস অফ লার্নিং ডিফিকাল্টিজ। শেখার সমস্যা বা অসুবিধা। আমি আগেই বলেছিলাম, এই বিষয়ে সংক্ষেপে বলেছিলাম, এখন আমরা একটু ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, শেখার সমস্যা বা শেখার অসুবিধা হলো কোনো কিছু শেখার ক্ষেত্রে বাধা, অর্থাৎ কোনো শিশু বা ব্যক্তি ঠিকমতো পড়তে, লিখতে, বুঝতে ও স্মরণ করতে সমস্যায় পড়ে। তারা অন্যদের মতো সহজে শিখে না, তাই একটু এক্সট্রা সাহায্যের প্রয়োজন হয়। শেখার ক্ষেত্রে তারা কিছু বিশেষ দিক থেকে বাধা পেয়ে থাকে। সুতরাং শেখার সমস্যা মানে হলো শেখার পথে কোনো অসুবিধা হওয়া, যার ফলে শিক্ষা গ্রহণে ধীর গতিতে বা কঠিন হয়ে যায়। শুধু এতটুকুই বুঝলে চলবে, এগুলো তো বিস্তারিত আলোচনা করছে, কিন্তু এইখানে সংক্ষেপে বুঝিয়ে দিয়েছে। শেখার সমস্যা মানে হলো শেখার পথে কোনো অসুবিধা হওয়া, যার ফলে শিক্ষা গ্রহণে ধীর গতিতে বা কঠিন হয়ে যায়। অর্থাৎ এই যে লার্নিং ডিফিকাল্টিজ এর কনসেপ্ট যেটা আছে, সেই কনসেপ্টটা হলো শেখার পথে কোনো ধরনের অসুবিধা হওয়া। যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধা আছে, যে কোনো ধরনের অসুবিধা হওয়া, যার ফলে যেই অসুবিধা হওয়ার ফলে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, শিক্ষা অর্জনের ক্ষেত্রে, দক্ষতা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয় এবং শিক্ষাটা ধীর গতিতে হয়ে থাকে। যেই শিক্ষা, যেই নলেজ বা যেই টপিকটি শেখার কথা ছিল 1 ঘন্টার মধ্যে বা 1 দিনের মধ্যে, সেই জিনিসটা সে 1 সপ্তাহ লাগাচ্ছে, কারণ এই যে তার বাধাপ্রাপ্ত জিনিসগুলা তার সাথে জড়িত আছে, সেই জন্যই তার এত ধীর গতি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমরা বুঝবো যে একটি শিক্ষার্থী বা একটি শিশুর ক্ষেত্রে কোন জিনিসগুলা বাধা প্রদান করে। যেগুলা বাধা প্রদান করার কারণে শিশুরা নতুন জিনিস শেখার ক্ষেত্রে তারা সাধারণ ছেলে মেয়েদের মতো তারা শিখতে পারে না এবং তাদের মনে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়, মানসিক হোক বা এমনিতে ফিজিক্যালি হোক, বিভিন্ন ধরনের সমস্যা এসে যায়। তাহলে এখন আমরা দেখবো কোন সমস্যাগুলা তাদেরকে এফেক্ট করে এবং তাদের শেখার গতিটা তাদের ধীর গতি করে ফেলে। ঠিক আছে,
তাহলে আমরা একটা একটা করে আমরা আলোচনা করি, ঠিক আছে? বুঝতে পারছো তো কথাগুলা? যদি না বুঝতে পারো তাহলে বলতে পারো কমেন্ট বক্সে, ঠিক আছে? আমি আরো সুন্দর করে এই বিষয়গুলো আলোচনা করবো, ঠিক আছে? শিক্ষার অসুবিধা বা লার্নিং ডিসেবিলিটি বিভিন্ন ধরনের হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু অসুবিধা হলো, আচ্ছা যাই হোক। একটা হলো ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া এটি এমন এক ধরনের সমস্যা শিশুদের মধ্যে থাকে, বিভিন্ন শিশুদের মধ্যে থাকে, যে সমস্যা হচ্ছে যে এটা পড়ার ক্ষেত্রে সমস্যা। যেমন মনে করো কোনো একটি শিশু রসুন, এই রসুনের রোর ফুটাটা দেখছে না, সে বসুন পড়ছে, রসুনকে বসুন পড়ছে। এই যে শব্দ পড়ার অসুবিধা, বানান করার অসুবিধা, সেই অসুবিধা, অর্থাৎ সংক্ষেপে বলি আমরা যে পড়তে যে অসুবিধা আসে, পড়তে অসুবিধা হয়, বানান উচ্চারণ করা বা রিডিং পড়া, এইগুলাতে যে অসুবিধা আছে সেই অসুবিধাকে বলা হয় ডিসলেক্সিয়া। এখন এই অসুবিধা বিভিন্ন শিক্ষার্থীর থাকে, তার জন্য কি করণীয়, কি উচিত, সেগুলো আমরা সামনের দিকে গেলে আবারও পাবো, সেগুলো বিস্তারিত আলোচনা করব, কিভাবে সেই সমস্যাগুলো থেকে সমাধান আমরা পরিত্রাণ পেতে হবে, ঠিক আছে? ডিসলেক্সিয়া হলো শব্দ পড়তে বা বুঝতে সমস্যা হওয়া, বিশেষ করে শব্দের সঙ্গে সম্পর্কিত তথ্য প্রক্রিয়ার সমস্যা, বুঝতে পেরেছো? তারপরে ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া আমরা এখানে দেখো, ক্যালকুলিয়া থেকে আমরা এটা বুঝে নেব যে ক্যালকুলেশন। ক্যালকুলেশন বলতে আমরা অটোমেটিক আমরা বুঝতে পারছি যে গণিত সম্পর্কে কোনো কিছু। তো এটা হচ্ছে গণিতের সমস্যা। যেমন মনে করো গণিতিক ধারণা বা সংখ্যা নিয়ে কাজ করতে সমস্যা, যেমন মনে করো 2 3 এইগুলা চিনতে পারছে না, বা যোগ বিয়োগ এইগুলা করতে পারছে না, এমন কোনো সমস্যা, এটাকেই বলা হয় ডিসক্যালকুলিয়া। সাধারণ শিশু যেভাবে শিখে, আচ্ছা একটা কথা মনে রাখবে, এই যে সমস্যা যেগুলো আছে, এই সমস্যাগুলা বিভিন্ন ধরনের শিশুর থাকে, মানে প্রায় অনেক শিশুর থাকে, কিন্তু এর মানে যে প্রতিটা শিশুর এই অসুবিধা হয়েছে তা নয়, বরং সাধারণ নর্মালি যে আমরা মাপি যে একটি ছেলে তৃতীয় শ্রেণীর ছেলে, চতুর্থ শ্রেণীর ছেলে, এইগুলা সে করার কোয়ালিটি রাখা দরকার, সেই কোয়ালিটি সে রাখতে পারছে না। এই সীমারেখার নিচে যদি চলে আসে তার এই চলাফেরা বা তার পড়া বা তার গাণিতিক সংখ্যার হিসাব করা, তখন আমরা বুঝবো যে এই ছেলেটির ডিসক্যালকুলিয়া হয়েছে, বা এই ছেলেটির বা এই মেয়েটির ডিসলেক্সিয়া হয়েছে, ডিসলেক্সিয়ায় ভুগতেছে, ঠিক আছে? তারপরে আরেকটি হচ্ছে ডিসগ্রাফিয়া। আচ্ছা এখানে আমরা গ্রাফ দেখতে পাচ্ছি, গ্রাফের অর্থ হচ্ছে আমরা গ্রাফ দেখতেই আমরা বুঝতে পারছি যে লেখার কোনো কিছু, গ্রাফ তো আমরা বুঝি, তো লেখার কোনো কিছু, এটা হচ্ছে গাণিতিক ক্যালকুলিয়া, আর এটা হচ্ছে গ্রাফিয়া। লিখতে অসুবিধা, মনে করো কোনো কিছু লিখছে, একটি ছাত্র লিখছে, যেমন মনে করো সমান, তো সমান এমন ভাবে লিখছে, সমান এমন ভাবে লিখছে, এখন দেখো এখানে কেউ চিনতে পারবে সমান এমন ভাবে লিখছে যে ইলিজিবল হয়ে যাচ্ছে, মানে পড়াই যাচ্ছে না, এমন ভাবে লিখছে শিক্ষার্থী। তো এই ধরনের যে সমস্যা আছে সেই সমস্যাকে বলা হয় ডিসগ্রাফিয়া, ঠিক আছে? তারপরে এডিএইচডি। এডিএইচডি এটা এমন এক ধরনের সমস্যা যেখানে মনোযোগ ধরে রাখা ও অপ্রয়োজনীয় উত্তেজনা থাকা সমস্যা, অর্থাৎ এক্সাম্পল বলে দেই, যে একজন শিক্ষক ক্লাস করাচ্ছেন এবং শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষার্থী সে মনোযোগ ধরে রাখতে পারছে না, টিচার বলছে 1 ঘন্টা হোক বা 45 মিনিট হোক বা তার থেকে কম সময় হোক, যে ক্লাস হয় সেই ক্লাসের যে ক্লাস যেগুলো দেওয়া হচ্ছে সেইগুলা সময় সে একসাথে বসে মনোযোগ সহকারে ফুর্তি সহকারে সে কিন্তু সেই কথাগুলো শুনতে পাচ্ছে না। এই যে সমস্যা, তার মনের মধ্যে কি এটা চলছে কি একটা চলছে, এমন ভাবে হচ্ছে, এমন তো শিশু বিভিন্ন স্কুলে পাওয়া যায়। এই যে সমস্যা যেটা, এটাই হচ্ছে তাছাড়া উত্তেজনা থাকার সমস্যা, সবসময় দেখবে যে সে অস্থির অস্থির ভাব করছে, এমন এমন ভাব করছে, সবসময় এইভাবে হাত পা নাড়াচ্ছে, তারপরে কিছু সময় পরে এইটা করছে এইটা করছে, এই যে সমস্যা যেগুলো আছে এইটাকেই বলা হয় যে এডিএইচডি, ঠিক আছে? তারপরে দেখি আমরা আর কোন কোন সমস্যা আছে, লার্নিং ডিসেবিলিটি আছে। এরপরে হচ্ছে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, শ্রবণ বিশেষ করে শব্দ বোঝার ক্ষেত্রে সমস্যা, অর্থাৎ সে ভালো করে শুনতে পারে না, কোনো কিছু যদি কেউ বলে তার সহপাঠী হোক বা শিক্ষক হোক, তো সেটা সে ভালো করে শুনতে পারে না। এমনও দেখবে তোমরা যখন স্কুলে পড়াতে যাবে তখন দেখবে যে কিছু শিক্ষার্থীদেরকে যখন বলছো যে এই টপিক সম্পর্কে তুমি কাজটি করে নিয়ে এসেছো, হোমওয়ার্ক করেছো, তো সে বলবে যে কি 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 এইভাবে বলবে, মানে সে শুনতে সমস্যা হচ্ছে তার। এই ধরনের সমস্যাকে আমরা বলি যে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, ঠিক আছে? তারপরে ভিজুয়ালি প্রসেসিং ডিসঅর্ডার, এটা হচ্ছে যেমন মনে করো চক্ষুষ তথ্য ধরে বা বিশ্লেষণ করতে সমস্যা, দেখার ক্ষেত্রে সমস্যা, বিভিন্ন ছাত্রছাত্রীরা দেখতে সমস্যা হয়, তো সেই সমস্যার কথাই বলা হচ্ছে। তারপরে ডিলে স্পিচ ডিসঅর্ডার, ভাষা শেখা বা বলতে দেরি হওয়া। এমন দেখবে কোনো একটি শিক্ষার্থীকে তুমি মনে করো প্রশ্ন করলে যে তোমার বাড়ি কোথায়, সে দেখবে স্যার স্যার আমার এইভাবে বলতেছে, মানে স্পিচ ভালোভাবে করতে পারছে না, সে কথা বলতেই পারছে না ভালো করে, ঠিক আছে? সে বলবে একটু লেট হয়। এই যে সমস্যা যেটা, সেই সমস্যাকেই বলা হয়, কোথায় গেল, ডিলো স্পিচ ডিসঅর্ডার, ঠিক আছে? বা ভাষা শেখার ক্ষেত্রে এখন সে বলতে পারছে না, যেহেতু সে ভাষা শেখার ক্ষেত্রে একটু ডিলে হবে, একটু লেট হবে তার, তো সেই কথাই সেই সমস্যাকেও এই যে ডিলেড স্পিচ ডিসঅর্ডার বলা হয়। তারপরে এফিজিয়া। এফিজিয়া এটি এমন এক ধরনের সমস্যা যেটা শেখার ক্ষেত্রে, লার্নিং এর ক্ষেত্রে বাধা প্রদান করে, সেটি হচ্ছে কথা বলা বা ভাষা ব্যবহার করার ক্ষমতা হ্রাস পাওয়া। এটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে, কমিউনিকেশন করতে, কারোর সাথে যোগাযোগ করতে, একটি ক্লাসের মধ্যে যদি একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর সাথে যদি যোগাযোগই না করে, তাহলে সে কি শিখবে?
বা তার টিচারের সাথে যদি সে যোগাযোগ করতে না পারে। এখন মনে করো কোনো একটা কনসেপ্ট সে বুঝলো না, তখন শিক্ষককে তো সে জিজ্ঞেস করবে। তো সেই জিজ্ঞেস করার ক্ষেত্রে যদি তার জিজ্ঞাসা করার মতো সেই সাহস থাকে না, সেই কথা বলার কমিউনিকেশনের দক্ষতা থাকে না, স্কিল থাকে না তার মধ্যে, সাহস থাকে না, তাহলে সে তো সমস্যায় ভুগবে, সে কোনো একটা টপিক শিখতে পারবে না। তো এই যে সমস্যা যেটা আছে সেই সমস্যাকে বলা হয় অ্যাপিজিয়া। ঠিক আছে। তারপরে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সামাজিক যোগাযোগ ও আচরণের সমস্যা। সামাজিক যোগাযোগ, স্কুলের বাইরে মনে করো খেলাধুলা, বিশ্রামের পরে মনে করো খেলাধুলা হচ্ছে, খেলার মাঠে খেলাধুলা হচ্ছে, শিশুরা শিক্ষার্থীরা খেলাধুলা করছে, সেই সময় দেখবে কোনো ছাত্রছাত্রীরা বসে ক্লাসরুমেই বসে আছে, সে কোনো কিছু করছে না, এমনিতেই বসে আছে, এইভাবে বসে আছে। তো এই যে সমস্যা যেটা, এই সমস্যাকেই বলা হয় সামাজিক যোগাযোগ করতেছে না। তাছাড়া আচরণের সমস্যা, কেউ যদি বলে চলো খেলতে যাই, সে বলবে না আমি যাবো না, বলে এইভাবে করে আছে। তো এই যে আচরণেরও সমস্যা এবং সামাজিক যোগাযোগের সমস্যা, এই সমস্যাকেই বলা হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। ঠিক আছে। তারপরে মোটর স্কিল ডিসঅর্ডার। মোটর স্কিল ডিসঅর্ডার বলতে আমরা এটা বুঝি যে হাত পা নড়ানোর ক্ষেত্রে, যেমন মনে করো একটি কলম আমি এইভাবে ধরছি, শক্ত হচ্ছে, কিন্তু দেখবে সে কোনো ছেলে ছাত্রছাত্রীরা কলম ধরতে পারছে না, এইভাবে হাত কাঁপছে। বা মনে করো এই বুতাম যেটা আছে, মনে করো আমি এই বুতামটি এইভাবে লাগিয়ে নিয়েছি, আমার তো হয়ে গেছে, কিন্তু দেখবে কোনো ছাত্রছাত্রীরা বুতাম লাগানোর ক্ষেত্রে এইভাবে হচ্ছে, ওটা তাদের শরীর কাজ করতেছে না। বা মনে করো সে খেলতে গেল, এইভাবে বোলিং করতেছে, তো বোলিং করার ক্ষেত্রে দেখবে তার হাতটা এইভাবে যাচ্ছে বা কি হচ্ছে, অর্থাৎ তার চলাফেরার ক্ষেত্রে সমস্যা, অর্থাৎ চলাফেরার ক্ষেত্রে কোনো কিছু মুভমেন্ট করতে, তার হাত নাড়াতে বা পা নাড়াতে বা অন্য শরীরের যে কোনো অঙ্গ মুভমেন্ট করতে যে সমস্যা হয়, সেই সমস্যাকেই এখানে বলা হয়েছে মোটর স্কিল ডিসঅর্ডার। আচ্ছা যাই হোক, আরো বিভিন্ন ধরনের ডিসঅর্ডার রয়েছে, প্রধান যেগুলো ছিল এগুলো আমি আলোচনা করে দিলাম। সেই ডিসঅর্ডার গুলা কি করে একটি শিশুর শিক্ষণের ক্ষেত্রে, একটি শিশু কোনো কিছু জ্ঞান অর্জনের ক্ষেত্রে বাধা প্রদান করে। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে দ্রুত গতিতে শিখে নেয়, সেই দ্রুত গতিটাও আবার কিন্তু ধীর করে দেয়। ঠিক আছে। তো এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে একজন শিক্ষকের প্রয়োজন, যে তার টিচিং লার্নিং স্টাইল যেটা আছে সেই স্টাইলটা বদলাতে হবে। ঠিক আছে। ছেলেমেয়েরা যেভাবে বুঝে সেইভাবেই একজন টিচারকে হওয়া দরকার। সবার জন্য মনে করো একজন টিচার এলেন ক্লাসে, তিনি লেকচার করলেন, আলোচনা করলেন, চলে গেলেন, এমনটা করলে হবে না। কারণ এই শিশুর নিড আছে, এই শিশুকে আরো অন্য কোনো মেথডে পড়াতে হবে। সে যখন বুঝতে পারছে না এইভাবে, তার সময় দিতে হবে, তাকে এক্সট্রা সময় দাও, তাকে আলাদা কোনো মেথড ব্যবহার করো, সেই মেথড অনুসারে তাকে পড়াও, তখন দেখবে সে অ্যাডভান্স হয়ে যাচ্ছে। যে এই সমস্যা যেগুলো, এগুলো আমরা একজন শিক্ষক হিসেবে আমরা ক্লাসরুমে চিহ্নিত করতে হবে, এবং সেই অনুসারে সেই মেথড, বিভিন্ন ধরনের মেথড ব্যবহার করে আমরা সেই শিশুকে আমরা শিক্ষা দিতে হবে। ঠিক আছে। আশা করি এইগুলা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো এরপরের কনসেপ্টে যাই। ইন্ডিভিজুয়াল এন্ড সোশিও কালচারাল ডিফারেন্স ইন লার্নিং। এর মানে হলো একজন শিক্ষার্থী শেখার ক্ষেত্রে দুটি প্রধান পার্থক্য বা ভিন্নতা কাজ করে। একটি হচ্ছে ব্যক্তিগত পার্থক্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অন্যটি হচ্ছে সামাজিক সাংস্কৃতিক পার্থক্য সোশিও কালচারাল ডিফারেন্স। ব্যক্তিগত পার্থক্য মানে হচ্ছে প্রতিটি শিক্ষার্থী একে অপরের থেকে আলাদা। প্রত্যেক শিক্ষার্থী নিজের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, যেমন বুদ্ধিমত্তা, আগ্রহ, পূর্বজ্ঞান, মনোভাব, শেখার গতিবিধি ইত্যাদি, যার কারণে শেখার উপর ও শেখার উপায় ও ফলাফল আলাদা হয়। আচ্ছা, ওই প্রথমে এটা বুঝে নিই। দেখো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন লার্নিং। দেখো লার্নিং এর ক্ষেত্রে বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন শিক্ষার্থী আছে, বিভিন্ন ধরনের শিখে, কেউ দ্রুত শিখে, কেউ আস্তে আস্তে শিখে, ধীর গতিতে শিখে, বিভিন্ন ধরনের তার সমস্যা হয়। কেউ কারো ডিফারেন্স হতে থাকে বুদ্ধিমত্তার ক্ষেত্রে, কারো আগ্রহের ক্ষেত্রে, কোনো ছেলেমেয়ের আগ্রহ বেশি, কারো কম, কারো পূর্ব জ্ঞান এক্সপিরিয়েন্স বেশি আছে, কারো কম আছে, বা শেখার গতিবিধি, শেখার বিভিন্ন ধরনের যে সিস্টেম আছে সেই সিস্টেমের ক্ষেত্রে পরিবর্তন থাকে। একজন শিশু অন্য শিশুর থেকে আলাদা থাকে, অর্থাৎ মানে প্রতিটা শিশু আলাদা আলাদা ভাবে বৈশিষ্ট্য নিয়ে রয়েছে, যাদের শিক্ষণ পদ্ধতি, যাদের চলাফেরার পদ্ধতি, যাদের কথা বলার পদ্ধতি, যাদের আগ্রহ, যাদের পূর্ব জ্ঞান, সবকিছুই কিন্তু আলাদা আলাদা। এই কথাই বলেছে, বিভিন্ন ধরনের মানুষ থাকে, যার কারণে শেখার উপায় ও ফলাফল আলাদা হয়, যার কারণে তাদের ক্ষেত্রে শেখার উপায় যেটা আছে, যে বিভিন্ন মেথডে পড়াতে হবে, সেই মেথড গুলো অবলম্বন করে তাদেরকে শেখাতে হবে, বিভিন্ন ধরনের মেথড অবলম্বন করে তাদেরকে শেখাতে হবে। তাছাড়া তাদের ফলও আলাদা হবে। ঠিক আছে। কারণ যদি কারো পূর্ব জ্ঞান ভালো থাকে, আগ্রহ ভালো থাকে, বুদ্ধিমত্তা ভালো থাকে, তাহলে তো সে আগেই শিখবে, ঠিক না? তো এই জিনিসটাই বলা হয়েছে, তার ফলাফল আলাদা হবে। ঠিক আছে। তারপরে সামাজিক সাংস্কৃতিক পার্থক্য মানে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক পটভূমি, পরিবার, সংস্কৃতি, ভাষা, সামাজিক মূল্যবোধ, জাতি থেকে আসে এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসে, যা তাদের নতুন কিছু শেখার ক্ষেত্রে সাহায্য করে। ঠিক আছে। অর্থাৎ শেখার ক্ষেত্রে শুধু শিক্ষার্থীরা ব্যক্তিগত বৈশিষ্ট্য নয়, তার সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকদের উচিত এই পার্থক্যগুলি বুঝে শিক্ষণ পদ্ধতি তৈরি করা, যাতে সব ধরনের শিক্ষার্থীর উপর উপযোগীভাবে শিখতে পারে। সুতরাং শিক্ষায় ব্যক্তিগত বৈচিত্র্য এবং সামাজিক সংস্কৃতির প্রভাব দুটোই শিক্ষার প্রক্রিয়াকে প্রভাবিত করে। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা বুঝতে পারছি যে সোশিও কালচারাল ডিফারেন্স হলো এটা, যে একটি ক্লাসের বিভিন্ন ধরনের শিশু বিভিন্ন সংস্কৃতি থেকে আসে, বিভিন্ন ধর্ম থেকে আসে, বিভিন্ন জাতি থেকে আসে, বিভিন্ন ভাষা থেকে আসে,
এখন প্রতিটা শিশুর আলাদা আলাদা বিশ্বাস হবে, আলাদা আলাদা আচরণ হবে, আলাদা আলাদা কথা বলার স্টাইল হবে, আলাদা আলাদা চলাফেরার স্টাইল হবে, সবকিছু আলাদা আলাদা হবে। এই সবগুলা তাদের পূর্ব জ্ঞান থাকবে। এখন একজন শিক্ষকের উচিত এখানে যে শিক্ষার্থীকে তার যে পূর্ব জ্ঞান, তার যে সংস্কৃতি রয়েছে, তার যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার অনুসরণ করে একজন শিক্ষককে শিক্ষা দিতে হবে। কেননা যদি শিক্ষক যদি সবাইকে এক ইউনিফর্ম করে এক মেথডে যদি শিক্ষা দিতে থাকেন, তাহলে দেখবেন শিশুর যে পূর্ব জ্ঞান ছিল সেটা কাজ করছে না নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে, তখন সে বাধাপ্রাপ্ত হবে, তার শিক্ষাটা দীর্ঘ দিতে হবে। সেজন্য একজন শিক্ষকের প্রতিটি কাস্টের, প্রতিটি সংস্কৃতির যে সিস্টেম যেগুলো আছে, রুলস রেগুলেশন আছে, সবগুলাকে সম্মান জানিয়ে, স্বাগত জানিয়ে, একসাথে সবার সাথে সবার বিকাশ করতে হবে। ঠিক আছে, এইটা মানে একজন শিক্ষকের করা উচিত। এই ক্ষেত্রে আমাদের বৈষম্য করা মোটেই ভালো হয় না যদি আমরা বিভিন্ন ধরনের বৈষম্যতা আমরা অবলম্বন করি। তো শিক্ষক এখানে খেয়াল রাখতে হবে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, একই শিশু ইন্ডিভিজুয়াল, বিভিন্ন শিশু বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন শিশু বিভিন্ন সংস্কৃতি থেকে আসছে। তো প্রতিটা সংস্কৃতিকে সম্মান জানানো এবং প্রতিটা ব্যক্তির যে আলাদা আলাদা নিডস আছে, যেগুলো প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলোকে সামনে রেখে তিনি শিক্ষাদান করতে হবে, শিক্ষা দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে তার পরের টপিকে আমরা যাই। Translation of teaching learning process in school in Indian context as per NEP 2020. NEP 2020 অনুযায়ী ভারতের প্রেক্ষাপটে স্কুল শিক্ষা শিক্ষণের প্রক্রিয়া, বুঝতে পেরেছো? অর্থাৎ ট্রান্সলেশন অফ টিচিং লার্নিং প্রসেস স্কুল ইন ইন্ডিয়ান কনটেক্সট এজ পার NEP 2020। এখানে একটু বলে দেওয়া হয়েছে ক্লিয়ার করে, NEP 2020 অনুযায়ী ভারতীয় প্রেক্ষাপটে স্কুলের শিক্ষা ও শিক্ষণের প্রক্রিয়া, কোন ধরনের প্রক্রিয়া হতে হবে শিক্ষার ক্ষেত্রে এবং শিক্ষণের ক্ষেত্রে, এটাই বলে দিয়েছে। NEP 2020 বা জাতীয় শিক্ষানীতি 2020 হলো ভারতের শিক্ষা ব্যবস্থার একটি বড় পরিবর্তন সাধনের পরিকল্পনা, যা পুরো দেশের স্কুল শিক্ষা এবং শিক্ষাদানের পদ্ধতিতে নতুন দৃষ্টি, ধারণা এবং নিয়ম কানুন নিয়ে এসেছে। আচ্ছা, যাই হোক, এটা তো বুঝতে পেরেছো। এই নীতির মূল লক্ষ্য হলো স্কুল পর্যায়ে শিক্ষককে এমন ভাবে রূপান্তর করা যাতে শিক্ষার্থীর জন্য আরো সহজ, বোধগম্য এবং ফলপ্রসূ হয়। এখন বুঝতে পেরেছো আশা করি, এখানে তো একেবারে ক্লিয়ার। আমি সহজ ভাষা যেগুলাই বানিয়েছি সবগুলো সহজ ভাষা ব্যবহার করার আমি চেষ্টা করেছি, যাতে করে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, এটা তো বুঝতে পেরেছো যে এমন ভাবে একটি নীতি বানানো, এই নীতির লক্ষ্যই হলো এইটা যে শিক্ষককে এমন ভাবে রূপান্তর করা, এমন ভাবে সাজানো। যেমন ধরো তোমরা ডিএলএড করছো, এই যে রেগুলার ডিএলএড করছো, এটাই তো সাজানো, এটাই তো এক ধরনের সাজানো। তারপরে ট্রেনিং দিচ্ছ, তোমরা যখন 4th সেমিস্টার যাবে তখন ট্রেনিং দিবে। তো এই যেটা আছে ইন্টার্নশিপে যাবে, এই যে ইন্টার্নশিপ যেগুলো আছে, এগুলাই তো একটা শিক্ষকের রূপান্তর করা। ঠিক আছে, এবং শিক্ষার্থীর জন্য এর ফলে কি হবে, শিক্ষার্থীর শিক্ষাদান সেটা ফলপ্রসূ হবে। ঠিক আছে, এই প্রক্রিয়ার মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। শিক্ষার্থীমুখী শিক্ষা, আচ্ছা, এখানে আরো কিছু ধারণা বলা হয়েছে এই অনুসারে। শিক্ষার্থীমুখী শিক্ষা অর্থাৎ একজন শিক্ষার্থী যেভাবে চাইবে সেইভাবে শিক্ষাদান করতে হবে শিক্ষককে। শিক্ষক এমন নয় যে একটি ক্লাসে ঢুকলেন শিক্ষক এবং তিনি নিজে লেকচার দিচ্ছেন এবং বোর্ডে ক্লাস করাচ্ছেন এবং বুঝিয়ে এখান থেকে চলে গেলেন, বিদায় নিচ্ছি বলে চলে গেলেন, এমনটা হতে পারে না। বরং ছাত্রের রিকোয়ারমেন্ট কি, ছাত্র কি চাচ্ছে, কি প্রশ্ন করতে যাবে, তাদেরকে ওপেন একটি ফ্রি ক্লাসরুম, ফ্রি এনভায়রনমেন্ট তাদেরকে দিতে হবে, যাতে করে তারা মন খুলে তারা জিজ্ঞেস করতে পারে, প্রশ্ন করতে পারে। তো সেই ধরনের একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। সেই অনুযায়ী শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যে আলোচনার মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে তারা যাতে শিখতে পারে। ঠিক আছে, এই কথাই বলা হয়েছে। মাল্টিলিঙ্গুয়াল প্রকৃতি, এখানে এটাই বলা হয়েছে যে একটি ক্লাসরুমে বিভিন্ন ধরনের যদি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, ইংরেজি, বাংলা বা অসমীয়া বা অন্য কিছু যদি ব্যবহার করা হয়, তাহলে শিশুরা ভালো করে শিখবে এবং এটা একটা সম্পদ। এটা আমরা যদি করি একটি ক্লাসের মধ্যে, তাহলে আমাদের জন্য ভালো হয়, ছাত্রদের জন্য ভালো হয়। ঠিক আছে, খেলা ও কার্যকলাপ ভিত্তিক শিক্ষা, এটা তো আর বুঝতে পেরেছো, শেখাকে আরো প্রাণবন্ত, রুচির জন্য বইয়ের বাইরে খেলাধুলা, শিল্প। আচ্ছা, এটা তো বুঝতে পেরেছো যে মাঝে মধ্যে ফেস্টিভ্যাল হয় না, তো এইগুলাতে তাদেরকে পার্টিসিপেট করতে হবে। তো এখানে যখন নাচ গান করবে বা বিভিন্ন কলা সংস্কৃতিতে গিয়ে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করবে, সেই অ্যাক্টিভিটিস করতে গিয়ে তার মনে আরো খুশি আসবে বা মনে মোটিভেশন জন্মাবে। তো শিক্ষার ক্ষেত্রেও এটা কিন্তু প্রভাব পড়বে, শিক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেকটা ফায়দামন্দ হবে। তো এই জন্য এটাও কিন্তু ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, তারপরে পাঠ্যক্রমের মূল্যায়ন পরিবর্তন, বইয়ের উপর নির্ভরশীলতা কমিয়ে অধিক বস্তুমুখী, সৃজনশীল ও সামগ্রিক ব্যক্তিগত বিকাশকে সহায়ক শিক্ষাদানের। আচ্ছা, এখানে বলা হয়েছে যে শুধু শিক্ষার্থীকে বইয়ের সাথে জড়িয়ে রাখার দরকার নেই। বই যেগুলো আছে এগুলো তো আছে, এগুলো তো ঠিক আছে, এইগুলোর মাধ্যমে পড়ানো হবে, সেটা ঠিক আছে, কিন্তু তার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি করতে হবে। যেমন মনে করো একজন শিশু স্কুলে আসলো, পড়াশোনা শিখলো, তারপরে যখন স্কুল থেকে যখন বেরিয়ে যাবে, সে এমন ভাবে বেরিয়ে যেতে হবে যাতে তার হাতে একটা স্কিল থাকে, সে যেন বেকার থাকে না, কোনো একটি ইনস্টিটিউশনে, কোনো একটি কর্মসংস্থানে সে যেন কাজ পেয়ে যায়। অতএব এখানে আবার বলা হয়েছে সংক্ষেপে, NEP 2020 অনুযায়ী ভারতীয় প্রেক্ষাপটে স্কুলের শিক্ষাদান প্রক্রিয়া মানে হলো
একটি আধুনিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গঠন, যা দেশের বিভিন্ন ভাষা, সংস্কৃতি, সামাজিক পরিবেশকে মান্য করে শিক্ষাকে প্রাসঙ্গিক করে তুলে। এটি শুধুমাত্র পাঠদান নয়, শিক্ষার্থীর সার্বিক বিকাশের লক্ষ্য করে শিক্ষার সকল দিককে কার্যকর ও ফলপ্রসূ করার চেষ্টা করে। এই যে 3টি লাইনের মধ্যে এত কিছু কথা বলে গিয়েছি, সংক্ষেপে আমি এটা বলে দিই। এনইপির যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য অনুযায়ী তারা শিক্ষাদানের প্রক্রিয়া হলো আধুনিককরণ, শিক্ষাকে আধুনিককরণ করবে এবং আধুনিককরণ করার ভাবে বিভিন্ন ধরনের আমরা আইসিটি ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করতে পারি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি, এটা আলাদা একটা চ্যাপ্টার রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার, অনেক লম্বা চ্যাপ্টার। তো সংক্ষেপে আমি বলে দিই এখানে যে প্রাচীনকালে এমনও একটি সময় ছিল যেখানে মনে করো কারো চোখ অন্ধ, কারো কানে কথা শুনে না, বিভিন্ন ধরনের যে দিব্যাঙ্গ আমরা বলি, এই দিব্যাঙ্গ শিশুদেরকে শিক্ষা দেওয়া হতো না। বলা হতো যে এই শিশুরা আগের জন্মে বা এই শিশুর পরিবাররা আগের জন্মে কোনো পাপ করেছিল, সেজন্য তারা এইভাবে জন্ম হয়েছে। তো তাদের জন্য শিক্ষাই ছিল না। গ্রামে সমাজে নিম্ন পর্যায়ে তাদেরকে রাখা হতো। এই যে সমস্যা, যেটা এটা সমাধান করার জন্য বিভিন্ন নীতি এসেছে, বিভিন্ন আইন এসেছে। সেই আইনের অনুসারে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ এখানে গরিব শিশু, ধনী শিশু, দিব্যাঙ্গ শিশু, হাত পা ভাঙ্গা বা অন্য অন্য যেগুলো আছে, ডিসেবিলিটি যুক্ত শিশু যারা আছে, সবাই একসাথে পড়বে, এই কথা। ও শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিশু কেন্দ্রিক ক্লাস হবে। এখানে যে টিচার থাকবে এজ এ ফ্যাসিলিটেটর অর্থ হচ্ছে যে সুবিধাদাতা মানে সুবিধা দানকারী। সুবিধা দিতে হবে, শুধু শিক্ষককে শুধু একটা পরিবেশ তৈরি করে দিতে হবে এবং ছাত্ররা নিজে নিজে শিখবে এমন একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। এটাই হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক বলতে আরো আমরা সহজে এটা বলতে পারি যে যেখানে শিশু এবং অর্থাৎ শিক্ষার্থীরা এবং শিক্ষক একসাথে মিলে ডিসকাশন করে, আলোচনার মাধ্যমে, সহজ ভাষায় এবং মোটিভেশনের মাধ্যমে যে লার্নিং প্রসেস হয়, যে শিক্ষা হয়, যে শিক্ষার ধরন হয়, এই শিক্ষাকেই আমরা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আমরা বলতে পারি। তারপরে শিক্ষা ব্যবস্থা গঠন, যা দেশের বিভিন্ন জাতি, সংস্কৃতি, সামাজিক পরিবেশ এবং বিভিন্ন জাতি থেকে যারা আসবে তাদেরকেও সম্মান দিতে হবে, মান্য করতে হবে, সংস্কৃতিকেও মান্য করতে হবে। বিভিন্ন সমাজ থেকে সামাজিক আচরণ যেগুলো আছে, সাংস্কৃতিক আচরণ যেগুলো আছে, এই সবগুলা কিন্তু মান্য দিয়ে এবং শিক্ষাকে প্রাসঙ্গিক করে তোলে। এটা শুধুমাত্র পাঠদান নয়, শিক্ষাদের সার্বিক। তাছাড়া আরো বলেছে যে এটার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর সার্বিক বিকাশ। একটি শিশুর ফিজিক্যাল কিভাবে বিকাশ হবে, সামাজিক বিকাশ হবে, তার অর্থনৈতিক বিকাশ কিভাবে করবে, এইভাবে শিক্ষা দিতে হবে। তার অর্থনৈতিক, রাজনৈতিক, তারপরে তার ইমোশনাল, তার ফিজিক্যালি বিষয়ে তার খেয়াল রাখতে হবে। সার্বিক উন্নয়ন মানে সর্বাঙ্গীন, এটাকে আমরা বিভিন্ন সময় তোমরা পেয়ে থাকবে হলিস্টিক ডেভেলপমেন্ট বলা হয়। এই যে হলিস্টিক ডেভেলপমেন্ট, সার্বিক বিকাশ, সব জিনিসের সর্বক্ষেত্রে, ফিজিক্যালি, ইমোশনালি, সোশিয়ালি, কালচারালি সব ধরনের বিকাশ যেগুলো আছে, সেই বিকাশকে লক্ষ্য রেখে কিন্তু শিক্ষাদান করতে হবে। এটাই ছিল সেটার লক্ষ্য। ঠিক আছে, আশা করি আজকের এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। যদিও তোমরা এরপরেও এই কনসেপ্টটি বুঝতে না পারো, তাহলে আমাকে জানাতে পারো। আমি পরবর্তী সময়ে আমি আরো ডিটেইলস ভাবে আলোচনা করব বা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। যতটুকু সম্ভব আমি ট্রাই করব তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। ঠিক আছে, তারপরে আমরা এটার নেক্সট টপিক নিয়ে আসবো অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে।